আজকে আমি যেই ঘটনাটা এখন আপনাদেরকে বলবো, এই ঘটনাটা কিন্তু একটা বিশেষ তাৎপর্য রাখে। কারণ প্রায় প্রত্যেকটি মানুষই তার পুরো জীবনের কোনো একটা সময় এমন আসে যে সময় সেই মানুষটা হয়তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। তার জীবনে হয়তো কোনো একটা এমন সময় আসে যে সময় সে ভেঙে পড়ে, যে সময় সে চায় একটু শান্তি, একটু আস্থা, একটা ভরসার জায়গা। এবং মানুষ যখন একটা এরকম ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যায়, মানুষ তখন একটু ভালনারেবল হয়ে যায়। এবং তখন মানুষ ভাবে, যদি এমন কারো সান্নিধ্য পেতাম যে আমাকে আমার পরবর্তীতে কি করা উচিত বা কি করলে ঠিক হবে, কোনটা বাছলে ভালো হবে, সেটা যদি কেউ বলে দিতে পারতো, তাহলে হয়তো সেটা আমার জন্য খুব ভালো হতো। এবং অনেক মানুষ আছেন যারা তাদের ভবিষ্যতে কি হবে, কি করলে ভালো হবে, ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা সেগুলো জানার জন্য এবং সেখানে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে কাটানোর জন্য বা বর্তমান কোনো কিছু থেকেও বেরিয়ে আসার জন্য অনেক সময় কিন্তু মানুষ অনেক সাধকের শরণাপন্ন হন। এবং আমরা কিন্তু প্রায়শই অনেক বিজ্ঞাপন দেখি, সেটা টিভিতে হোক বা সোশ্যাল মিডিয়ায়, যেখানে অনেক মানুষ তাদেরকে কিন্তু সাধক বলে পরিচয় দেয়, দাবি করে। এবং তাদের একটা আলাদা কি বলবো, একটা অ্যাটায়ার থাকে, তারা একটা লম্বা সিঁদুরের টিপ পরে, তাদের পরিহিত বস্ত্র অন্য রকমের হয়, সাধকরা যেরকম বস্ত্র পরে থাকে তারা সেরকম বস্ত্র ধারণ করে থাকে। এবং অনেক মানুষ আছেন যারা বিভিন্ন যে শক্তিপীঠ বা সিদ্ধপীঠ আছে, সে শ্রী কামাখ্যা ধাম হোক বা তারাপীঠের মতো কোনো জায়গা, এইসব জায়গা সিদ্ধ বলে নিজেদেরকে দাবি করে। এবার যারাই দাবিগুলো করেন, অবশ্যই তাদের মধ্যে কিছু মানুষ তো, তাদের তো সত্যিকারের ক্ষমতা হয়তো থাকেই, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু শুধু আর শুধুমাত্র মানুষকে ঠকিয়ে, মানুষের বিপদ সময়, মানুষের কি বলবো, একটা খারাপ সময়ে যখন তারা তাদের কাছে যায়, তাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের থেকে পয়সা ইনকাম করে। শুধু আর শুধুমাত্র টাকা ইনকাম করাটাই তাদের কিন্তু মূল উদ্দেশ্য। তারা আদতে কোনো সাধক নয়, আদতে তাদের ভগবানের সাথে সেরকম কোনো নিবিড় সম্পর্কই নেই। পুরোটাই তাদের স্বার্থ, পুরোটাই তাদের একটা পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে। এবার আপনারা হয়তো ভাবছেন যে আমি এসব কথা এখন কেন বলছি। আমি আজকে যে ঘটনাটা এখন বলবো, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, তার জীবনে একটা খুব খারাপ সময় এসেছিল। সেই খারাপ সময়টা থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছিল না। এমন নয় যে তিনি ভগবানে বিশ্বাস করতেন না বা তিনি ভগবানের কাছে প্রার্থনা করেননি, তা নয়। কিন্তু যা হয় আর কি, সব মানুষ তো আর অতটা শক্ত মানসিকতার হয় না। তো ওনারও একবার একটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, একজন নিজেকে সেই ফেসবুকের একটা পেজ দেখেন, একটা অ্যাডভার্টাইজমেন্টে সে নিজেকে সাধক বলে দাবি করে। এবং তিনি তখন তার আরও ভিডিওগুলো দেখতে থাকে। তো দেখছে সেখানে ওনার কাছে অনেক লোকজন আসে, তারা রীতিমতো লাইন দিয়ে তার কাছে দেখায় এবং তিনি নাকি বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন। তো সেই ভদ্রমহিলা, তিনি ভাবলেন যে আমিও তো একটা অসুবিধার মধ্যে দিয়ে বেশ কিছুদিন ধরে যাচ্ছি, তা আমি যদি এনার কাছে যাই তাহলে আমিও হয়তো একটু হলেও সুরাহা পাবো, হয়তো আমিও একটা ভালো দিন দেখতে পাবো। তো এই কথা চিন্তা করেই আমাকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন সেই ভদ্রমহিলা তার কাছে যান, যে নিজেকে সাধক বলে দাবি করে। এবং শুধু সাধক বলে দাবি করেন তা নয়, তিনি নিজেকে বাকসিদ্ধ বলেও নাকি দাবি করেছিলেন। তো এই সমস্ত শুনে উনি যখন তার কাছে যান, প্রথম উনি কিছু বুঝতে পারেন, কিন্তু কিছুদিন পর থেকে ওনার মনে একটু একটু করে সন্দেহ হতে থাকে। কারণ উনি যে সমস্যার কথা ওনাকে বলেছিলেন, যখন আর কি প্রথম দিন উনি সাধকের কাছে গেছিলেন, ওনার ব্যবহার দেখে, ওনার যা আর কি উনি কথাবার্তা বলছিলেন, সেখানে তখনই কিছু একটা মনে হয়েছিল যে এই মানুষটাকে সত্যিই সাধক, বা এই মানুষটা যেটা ভিডিওতে দাবি করে, যে কথাগুলো বলে, উনি কি আদতে সেটাই করেন। একটু মনে হয়েছিল। কিন্তু মানুষ যখন একটা দুর্বল সময়ের মধ্য দিয়ে যায়, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তখন না মানুষ অনেক সময় অনেক কিছু চোখে দেখলেও সেটাকে কিন্তু জাজ করে না। মানুষের যুক্তি, মানুষের যে লজিক আর কি, সেটা কিন্তু মাথায় ঠিকমতো খাটে না। তো সেই জন্য উনি ওনাকে বিশ্বাস করেন, সমস্ত কথা জানায়,
বাট উনি প্রথম দিন শুনে বলেছেন যে উনি সব কিছু ঠিক করে দেবেন, এবং এমন এমন কথা বলেন যেগুলো মানে দাবি করাটাই একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু সেই সাধক নাকি, মানে সো কল্ড সাধক, সে নাকি বলে যে আমি এই কাজগুলো অনেক করেছি, এবং খুব সহজেই উনি বলেন যে সমস্ত সমস্যার উনি সমাধান করে দেবেন, তাও আবার 2 মাসের মধ্যে। এবং সেখানে একটা সমস্যা নয়, বেশ 3-4টে সমস্যা ছিল। আমি যখন ঘটনাটা বিস্তারিত বলবো আপনারা জানবেন। বাট কিছুদিন পর থেকে ওনার মানে ভদ্রমহিলার মনে একটু একটু করে সন্দেহ হয়, কারণ কোনো সমস্যা সমাধান তো হয়ইনি, উল্টে সব কিছু যেন আরও খারাপের দিকে যাচ্ছিল। এবং তার সাথে সাথে ওনার জীবনে কিন্তু একটা ভয়ঙ্কর নতুন সমস্যা নেমে আসে। তারপর থেকে উনি যতবারই সাধককে সেই বিষয়ে জানান, উনি একটার পর একটা বিষয় ওনাকে বলতে থাকে, বলে যে আপনি এটা ভুল করেছেন, আপনি এইটা করুন, আপনি ওইটা করুন। এভাবে আরও দীর্ঘ সময় পেরিয়ে যায়, এবং যত সময় এগোতে থাকে এই ভদ্রমহিলা কিন্তু একটা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে থাকেন। তারপরে কি হলো, কিভাবে উনি সেখান থেকে বেরোলেন, সব কিছুই থাকবে এই ঘটনায়। আমি সেই জন্য সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, খুব ভালো লাগবে। এবং আপনারাও কিন্তু সতর্ক হতে পারবেন। এমন ভণ্ড মানুষদের থেকে কিন্তু সবসময় দূরে থাকবেন, এবং নিজেদের আপন লোকেদেরকেও বলবেন এই সমস্ত ভণ্ড মানুষদের থেকে যেন অনেক অনেক দূরে থাকে। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, সবার মাথার উপরে কিন্তু ভগবান আছেন, তিনি সবটা দেখছেন। এবং আপনারা হয়তো জানেন যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন যে আমি সর্বকর্মফলদাতা। তো তিনি যখন মাথার উপরে আছেন, আমাদের এত চিন্তা করার হয়তো কিছু নেই। হ্যাঁ, আমরা মানুষ, আমরা কঠিন পরিস্থিতিতে পড়লে ভেঙে চুরে যাই, প্রচণ্ড আমাদের মানসিক চাপ হয়, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই কঠিন সময়ের মধ্য থেকেও কিন্তু ভগবানকে ডাকতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। তো চলুন আমি ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত বলা শুরু করছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলবো। এবার আমি আসছি মূল ঘটনায়। তো আমি এখন আপনাদেরকে যে ঘটনাটা বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে তৃষা লিখে পাঠিয়েছে। তৃষা জানিয়েছে যে ওর জীবনের একটা খুব খুব খারাপ অধ্যায়, খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে ও এবং ওর মা গেছিল। এই ঘটনাটা কিন্তু একদম 2025 সালেরই ঘটনা। তো প্রথম থেকে বলি, ও যেটা জানিয়েছে তৃষা, যে ওর বাবা আজ থেকে 3 বছর আগে মারা গেছেন। এবার ওর বাবার চলে যাওয়াটা কিন্তু ওদের কাছে একটা বিশাল বড় শক। যদিও ওর বাবা বিগত 6-7 বছর ধরে খুব অসুস্থ ছিলেন, কিন্তু তবুও যা হয় আর কি, একটা মানুষের বেঁচে থাকা আর বেঁচে না থাকার মধ্যে অনেক পার্থক্য। ওর বাবা অসুস্থ ছিলেন, কিন্তু উনি যে মারা যাবেন সেটা কিন্তু ওরা কেউ মানে জাস্ট স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ওর বাবা একটা ভালো চাকরি করতেন, কিন্তু ভালো চাকরি করলেও মানে স্যালারিটা ঠিকঠাকই আসতো, কিন্তু মানে ওদের না প্রচুর খরচা হয়ে যেত। ওর বাবার বাড়িতে মানে বাবার যে দাদু ঠাকুমা থাকে তাদেরকে একটা টাকা পাঠাতে হতো, ওদের একটা জমি বাড়ি নিয়ে একটা সমস্যা চলছিল, সেখানে একটা আইনি লড়াই চলছে, সেখানে টাকা দিতে হতো। ওর পড়াশুনো, ওর মায়ের কিছু ব্যক্তিগত কারণের জন্য একবার সোনা বন্ধক রাখতে হয়েছিল, তো সেখানে টাকা দিতে হতো। মানে ওদের খেয়ে পরে ঠিকঠাকভাবে চলতো, কিন্তু সেইভাবে ওদের কিন্তু খুব বেশি সেভিংস ছিল না, কারণ ওর বাবা অনেক কষ্ট করে বাড়ি করেছিলেন। এবার ওই যে বললাম যে বিগত কিছু বছর ধরে ওর বাবা অসুস্থ ছিলেন, তো সেক্ষেত্রেও অনেকটা টাকা খরচা হয়েছিল। তো একটা সময় আসে যখন ওর বাবার শরীরটা খুব খারাপ হয়, এবং ওরা খুব ছোটাছুটি করে, অনেক হাসপাতালে দেখায়, টাকাও খরচা হয়, বাট আনফর্চুনেটলি ওনাকে বাঁচানো যায় না। এবার যখন ওর বাবা মারা গেলেন, তখন কিন্তু ওদের মানে পুরো পরিবারটা, মানে ও
বাড়িতে ওর বাবা আর মা তিনজনে থাকতো, এবং ওর বাবা অসুস্থ থাকলেও তিনি একেবারে বটগাছের মতো ওর আর ওর মায়ের মাথার উপরে একদম থাকতেন। বাড়ির সমস্ত জিনিস উনি দেখে পড়ে রাখতেন, টাকা পয়সা, কোথায় কি খরচা হবে, কোথায় কি কিনতে হবে, কোথায় কোন খাতে কি দিতে হবে, সবটা কিন্তু ওর বাবা নিজে হাতে দেখতেন। এবং তৃষা যেটা জানিয়েছে যে ওর মা কিন্তু বরাবরই মানে একদম যাকে বলে টিপিক্যাল একজন সংসারী মানুষ, তিনি ভীষণ সাদাসিধে, খুব শান্ত প্রকৃতির। তিনি রান্না করতে, ঘরের কাজ করতে ভীষণ ভালোবাসেন। তিনি বাইরের জগৎ সম্পর্কে অতটা ওয়াকিবহল নন। উনি বাইরের কাজকর্ম খুব সামান্যই করতেন, মানে ব্যাংকে যেটুকু হয়তো কাজ না জানলে নয়। কখনো কখনো উনি ওনার বাবার সাথে যেতেন, মানে তৃষার বাবার সাথে গিয়ে হয়তো এই টুকটাক কাজ করতেন। ওনার কিন্তু খুব একটা বাইরের দুনিয়া সম্পর্কে নলেজ ছিল না। এবার বুঝতেই পাচ্ছেন হঠাৎ করে ওর বাবার চলে যাওয়াটা ওদের কাছে কতটা বড় শক। ওর মা ওর বাবাকে হারিয়ে এতটাই কষ্ট পেয়েছিলেন, এতটাই দুঃখে ছিলেন যে উনি 3 মাস, মানে 3 মাসে উনি বাড়ি থেকে একটুও বেরোননি। অর্ধেক দিন উনি খাওয়া তো দূরের কথা, উনি ঠিকঠাক মতো স্নানও করতেন না। কখনো জোর করে হয়তো তৃষা একটু ফলের রস দিল বা হয়তো 1 গ্লাস দুধ দিল, এইটুকুই। উনি কিন্তু মাঝখানে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন, এতটাই উনি শোকে মানে মূর্ছে গেছিলেন। এদিকে পুরোটা সামলাতে সামলাতে তৃষার অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল, কারণ ওর বাবা চলে যাওয়ার পরে ফিনান্সিয়াল দিক থেকে ওদের একটা বিশাল ক্রাইসিস চলে আসে। এবং শুধু তাই নয়, ওদের বললাম যে একটা কোর্ট কেস চলছিল ওদের একটা জমি বাড়ি নিয়ে, সেইটাকেও দেখাশুনো করতে হতো। তারপরে ও তখন চাকরি বাকরি, মানে সবে ও কলেজ পাশ করেছিল এবং চাকরি বাকরির চেষ্টা তখনও চালাচ্ছিল। এরকম নয় যে ও চাকরি বাকরি পেয়ে গেছিল। তো সেখানে একটা ওর লড়াই শুরু হয়। ওর মা তো 3 মাস মানে এতটাই শোকে নিমজ্জিত ছিল যে ওই যে বললাম উনি ঠিকমতো স্নান করতেন না, খেতেন না, শুধু চুপচাপ বসে থাকতেন আর কান্নাকাটি করতেন। তো এই প্রথম 3টে মাস ওর সময় লেগে যায় ওর মাকে সাপোর্ট দিতে, কারণ ওর মা কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না। আর ওনার মানে ও যেটা লিখেছে যে আমার মা খুব গরিব বাড়ির মেয়ে ছিল, এবং ওনার মানে তৃষার মায়ের যিনি আসল মা, জন্মদাত্রী মা, তিনি ওর মায়ের যখন ওই 4-5 বছর বয়স উনি কোনো কারণে মারা যান। তো তারপরে ওনার বাবা আবার একজনকে বিয়ে করেছিলেন। তো সেই সৎমা আবার তৃষার মাকে খুব অত্যাচার করতো। তো সেই জন্যই মানে ওনার মামা বাড়ি থেকে, তারাও খুব গরিব, তো মামা বাড়ি থেকে মাত্র 15.5 বছর বয়সে, তখন 16 পুরো হয়নি, তৃষার বাবার সাথে বিয়ে হয়ে যায়। এবং তৃষার বাবা কিন্তু খুব খুব একজন ভালো মানুষ ছিলেন। তো সেই বাড়িও খুব যে বড়লোক ছিল সেটা নয়, কিন্তু অবস্থা ঠিকঠাক ছিল, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারতো, একটা ভালো মানে মাথার উপরে ছাদ ছিল, সবই ছিল। আর ওর বাবা কিন্তু ওর মাকে খুব ভালোবাসতো, মানে একদম চোখে হারাতো। তো ওর মাকে পড়াশুনো শেখায়, ওর মাকে সেলাই শেখানোর জন্য একজন পাড়ার মহিলাকে বলেছিল যে আমার বউকে একটু সেলাই শিখিও। মানে সমস্ত শখ আহ্লাদ কিন্তু সাধ্য মতো ওর বাবা ওর মায়ের পূরণ করেছিল। তো এইরকম একটা ভালোবাসার সম্পর্ক, এইরকম একটা ছোটবেলা থেকে উনি মানে আবদার করা কাকে বলে, সেই অর্থে ভালোবাসা কাকে বলে, সেটা কিন্তু যাকে বলে বিয়ের পরেই উনি বুঝতে পেরেছেন। তো সেই রকম একজন মানুষকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেটা তো একটা সত্যি একটা খুব বড় শকিং ব্যাপার। তো সেই শোক সামলাতে সামলাতে ওনার কিন্তু 3টে মাস লেগে যায়। তো ওর মাকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে একটু একটু করে 3 মাস পর থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে থাকে। এবং ওর মাকে বলে যে দেখো মা, আমরা কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে একটা কিছু করতে হবে, নালে কিন্তু আমাদের যা টাকা পয়সা আছে তাতে কিন্তু আমাদের সংসার চলবে না, কিছুদিন পর থেকে আর চলবে না। তো তুমি একটু স্বাভাবিক হও, আমি তাহলে কাজকর্ম খোঁজা বা সংসারটাকে আবার আমরা আগের জায়গায় দাঁড় করাতে পারবো। তো ওর মাও ভেবে দেখলে সত্যি তো মেয়ে যেটা বলেছে সেটা তো ঠিক কথাই। তো উনিও তখন আস্তে আস্তে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে লাগলেন। এবারে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে ও তো চাকরি বাকরির চেষ্টা শুরু করে, কারণ ওর যখন কলেজ পাশ হয়ে যায় তখন ও ভেবেছিল যে ও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে, কারণ তখন ওর বাবা সংসার চালাচ্ছে, ও
ওর চাকরি করা সেরকম একটা বিশাল, যেমন আমাকে ইমিডিয়েট চাকরি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়াতে সরকারি চাকরি পাওয়া কিন্তু খুব সহজ বিষয়, তা কিন্তু নয়। তো ও ভাবলো যে ঠিক আছে, আমি 3 বছর সময় নিই, এই 3 বছরের মধ্যে আমি একটা ভালো সরকারি চাকরি ঠিক পেয়ে যাব, ভালো করে পড়াশুনো করব। তো এটা ওর প্ল্যান ছিল। বাট মাঝখানে এত বড় একটা ডিজাস্টার ঘটে গেল ওদের জীবনে। তো ও তখন ভাবলো যে ঠিক আছে, সরকারি চাকরির জন্য আমি পড়াশুনোটা যেরকম চালাচ্ছি সেটা চলুক, কিন্তু আমাকে একটা কিছু কাজকর্ম খুঁজতে হবে, একটা প্রাইভেট জব খুঁজতে হবে, তারপরে আমি তার সাথে সাথে পড়াশুনো চালাবো। যদি আমি চাকরি পেয়ে যাই ভালো কথা, যদি না পাই ঠিক আছে। তো এদিকে চাকরি বাকরির চেষ্টা করতে লাগলো। এদিকে ওর মাও আস্তে আস্তে ঠিকঠাকভাবে জীবন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করতে লাগলেন। তো এবার যেটা হলো, ওদের ওই যে বললাম যে একটা কোর্ট কেস চলছিল, তো ওর বাবা উকিলের সাথে কথা বলা বা সব কিছু দেখাশুনো করা সেগুলো উনি করতেন। তো আচ্ছা, প্রথমে এটা বলে নিই, ও যেটা লিখেছে যে এই কোর্ট কেসটা কী নিয়েছিল, সেটা হচ্ছে যে ওর মানে যে দাদু, মানে দাদু ঠাকুমা, ওর বাবার যিনি বাবা মা, তার কিছু জমি জায়গা ছিল। তো সেটা ওর বাবারা 3 ভাই 2 বোন, তো তাদের মধ্যে ভাগাভাগি হয়েছে। তো ওনাদেরই একটা আত্মীয়, তো ওর বাবার যে জায়গাটা ছিল, যে প্রপার্টিটা খুব বিশাল বড় নয়, ছোটই, কিন্তু সেটা তাদের বলে তারা দাবি করে একটা ভুয়ো নথি তারা দেখায়, এবং সেই নথিটা পুরোপুরি মানে নকল একটা নথি দেখায়, এবং সেটা দেখিয়ে ওটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করে। তো যথারীতি ওর বাবা সেখানে অবজেকশন দেয়, এবং সেইটা আস্তে আস্তে কোর্ট কেস অবধি চলে যায়। এবার এমতাবস্থায় যখন ওর বাবা মারা গেলেন হঠাৎ করে, তো ওদের মানে উল্টো পক্ষের যিনি উকিল ছিল, তিনি তখন ব্যাপারটাকে খুব সামান্য টাকায় সেটেলমেন্ট করে নিতে বলে যে দেখো, তোমাদের তো এখন ওরকম অবস্থা নেই যে তোমরা এখন বারবার কোর্টের চক্কর কাটবে, আর ভালো উকিল ধরতে গেলেও তোমাদের অনেক টাকা পয়সা খরচা হবে। তখন বলে যে আমার মক্কেল তোমাদেরকে কিছু টাকা দিয়ে দেবে, তোমরা সেই টাকাটা নাও এবং এই জমিটা ছেড়ে দাও। এবার তৃষা ভাবে যে এটা কেমন ব্যাপার, এবং ওরা এটা জানে যে ওরা নকল করেছে, নথি নকল করেছে, আসল নথি ওর বাবার কাছেই ছিল। তো তখন তৃষা বলে যে না, আমার বাবা যে কাজটা শুরু করেছিল সে কাজটা আমি চালিয়ে যাব, এবং তাতে যা টাকা লাগে, যতটা সময় দিতে হয় আমি দেব। আমি এভাবে সামান্য কিছু টাকা নিয়ে আমি এই অন্যায়টা মেনে নেব না। এটা আমার বাবার জায়গা ছিল, এবং বাবার অবর্তমানে এটা আমার আর মায়ের প্রাপ্য। আমি এটা এভাবে ছাড়বো না সামান্য কিছু টাকার বিনিময়ে। তো তৃষা মনে মনে ভাবলো যে না, এই কেসটা এবার আমি লড়ব। এবার দেখুন, এগুলো বলা যতটা সোজা, এটা কিন্তু বাস্তবে করা ততটাই কঠিন, কারণ একটা টাকা পয়সার একটা রানিং কস্টের ব্যাপার আছে। এদিকে ও তখনও চাকরি পায়নি। এবার ও একটা জায়গায় ইন্টারভিউ দিতে যায়, এবং সেখানেও ইন্টারভিউ দেয়, এবং সেখানেও চাকরিটা হয়ে যায়। তো ভালো কথা, এবং সেখানে ও যে মোটামুটি একটা মাইনে পাবে সেটা ঠিকঠাক, খুব কমও নয় আবার বেশিও নয়। ওর মাকে বলে, ওর মাও বেশ খুশি হয় যে ঠিক আছে, মেয়ে একটা চাকরি পেয়েছে। তো ওদের একটা মনে যাই হোক দুঃখ কষ্টের মধ্যেও কোথাও একটা আশার আলো এলো যে ওরা এবার আবার কোর্ট কেসটাকে চালু করবে, উকিলকে পয়সা দেবে, এবং একটু একটু করে আবার জীবনে ঘুরে দাঁড়াবে। এবার ওখানেও চাকরি শুরু করলো, কাজ করা ভালোই চলছিল। হঠাৎ করে কাজের দিন 15 পরে ওর অফিসে একটা ঝামেলা হয়। এবার ঝামেলার আগের বিষয়টা হচ্ছে যে ও যে অফিসে কাজ পেয়েছিল, যেখানে ও চাকরি করতো, সেখানে ও যখন জয়েন করে ওর কাজের কিন্তু খুব প্রশংসা হয়, এবং ওর যে সিনিয়র ছিল সে তখন বাকিদেরকে বলছে যে দেখো, এই নতুন মেয়েটা এসছে, মেয়েটা কত ভালো কাজ করছে, সারাদিনে কত কাজ করে। এবং ওখানে ওর টিমের বাকি যারা এমপ্লয়ি ছিল তাদেরকে বলছে যে তোমরা মানে তোমাদের প্রোডাক্টিভিটি অত বেশি নয়, তোমাদের মধ্যে কাজ শেখার প্রবণতা অতটা নেই, এই মেয়েটা নতুন এসে বেশ ভালো কাজ করছে। এবার বুঝতেই পাচ্ছেন যে কাজের জায়গায়ও কিন্তু মানুষের অনেক শত্রু হয়ে যায়। যারা ধরুন নিজেরা ভালো কাজ করে না, এবং যারা ধরুন ভালো কাজ করে অন্যরা, তাদের প্রতি তাদের একটা কিন্তু রাগ হয় যে এই কেন ভালো কাজ করছে, কেন এই প্রশংসা পাচ্ছে। তো এরকম ব্যাপার ওর সাথেও বিষয়টা শুরু হয়। এবার মানে কাজের জায়গায় যদি আপনি রেকগনিশন পান, আপনার কাজের যদি কেউ প্রশংসা করে, সেটা অবভিয়াসলি আপনার খুব ভালো লাগবে, এটাই স্বাভাবিক।
তো ওর কাজের যখন ও প্রশংসা পেতে থাকে উপর মহল থেকে, ওরও বেশ ভালো লাগে। কিন্তু ও বুঝতে পারতো কয়েকজন, সবাই নয়, 4-5 জন এরকম ছিল যারা কিন্তু ওকে একদম পছন্দ করতো না। এবারে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে, ও কাজটা 2 মাস করে এবং 2 মাস কাজ করার পরেই ওকে কিন্তু আর একটা বেটার রোলে ওকে অফার করে এবং তাতে ওর স্যালারিটাও সামান্য বাড়ায়। এইটা যখন হয় তখন কিন্তু সেই যে 4-5 জন তারা অফিসের কিন্তু ওর উপরে প্রচণ্ড রেগে যায় এবং তাদের ভীষণ রকমভাবে একটা হিংসে হয় যে এই মেয়েটা সবে এসে এত কিছু কি করে অ্যাচিভ করছে। তো তারা তখন একটা চক্রান্ত করে ওর বিরুদ্ধে, এবং সেই চক্রান্তটা কীরকম করেছিল শুনুন। মানে অফিসেই ওদের যে ডিপার্টমেন্ট ঠিক তার পাশেই ছিল ওদের আর কি সেলসের একটা ডিপার্টমেন্ট, এবং সেখানে কিছু ফিনান্সিয়াল ট্রানজাকশানসও হতো, এবং সেইখানে কিন্তু মানে কিছু একটা গড়মিল করে, মানে টাকা পয়সার একটা হিসেবের গড়মিল করে ওর নামটা সেখানে ওরা খুব খারাপভাবে ঢুকিয়ে দেয়, এবং এই বিষয়টা কিন্তু ও কিছুই জানতো না। এবং 2.5-3 মাস পরে যখন ওই জিনিসটা, ওই ডিসক্রিপেন্সিটা ধরা পড়ে অফিসে, তখন যখন বিষয়টা দেখা হয় যে কী করে হলো, তখন দেখা যায় যে ওখানে ওর ইমেল আইডি, মানে ওর আর কি অফিসিয়াল জিমেল আইডি, সেটা ইউজ করা হয়েছে। এবং এটা প্রমাণ হয়ে যায়, মানে মোটামুটি একটা প্রমাণ হয়ে যায় যে এই যে ফিনান্সিয়াল যে কারচুপিটা হয়েছে, একটা যে ডিসক্রিপেন্সি হয়েছে, সেটার সাথে তৃষার হাত রয়েছে, যেখানে তৃষা এই বিষয়ে বিন্দু বিসর্গ জানতই না। ও যখন এটা শুনতে পায়, ও যখন এটা জানে যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেখানে ওর নামটাই সবার আগে রয়েছে, ও তো আকাশ থেকে পড়ে এবং ও সকলকে বোঝানোর চেষ্টা করে যে ওই বিষয়টার সাথে কোনোভাবেই যুক্ত নয়। এবার ওদের যে অফিসের যে আইটি সেল রয়েছে তাদের উপরে দায়িত্ব হয় যে এই জিনিসটা দেখা, যেটা কি করে হলো। ও তো বারবার বলছে আমি জানি না, আমি সবে 2.5-3 মাসই হয়েছে আমি এখানে কাজ করছি, আমি এসব কি করে জানবো, আর আমি ওই ডিপার্টমেন্টের সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই। তো আমার এই কাজের সাথে, মানে এই বিষয়টা যে আমি করব, আমি কেন করব, আমার উদ্দেশ্যটা কী, আমি কোনো রকম কোনো টাকা পয়সার হিসেবের মধ্যেও নেই, আমি সেলসের কোনো কিছুর মধ্যে ছিলাম না, আমি এটার মধ্যে জড়াবো কী করে। কিন্তু ঘটনা হচ্ছে ওখানে কিন্তু ওর এমপ্লয় আইডি, তারপরে ওর যে অফিসিয়াল যে আর কি ইমেল আইডি ছিল সেগুলোই পাওয়া গেছে। তো তখন ওকে ওদের অফিস থেকে বলে যে ঠিক আছে, এই জিনিসটা আমাদের যে আইটি সেল রয়েছে তারা ব্যাপারটা দেখবে, তো তোমাকে আপাতত আমরা সাসপেন্ড করছি, তুমি আপাতত একদিন অফিসে আসবে না যতদিন না এটা প্রমাণ হচ্ছে। এবার ও এত ভালো কাজ করছিল, ওর প্রমোশন হচ্ছিল, সব কিছুর পরে হঠাৎ করে এই জিনিসটা। এবং দেখুন, একটা মানুষের চাকরি চলে যাওয়া একরকম, কিন্তু যখন তাকে একটা এমন অ্যালিগেশন দেয়া হয়, এমন একটা মানে কি বলবো, একটা এমন কথা বলা হয় যেটা একটা অপরাধমূলক কাজ, যেটার সাথে সে কোনোভাবে আবার জড়িতও নয়, তখন তো সেই মানুষটার খুব অপমানিত বোধ হবে, তাই না? যে কোনো মানুষেরই হবে। তো অনেক কান্নাকাটি করে, বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু বলে যে না, এটা আমাদের একটু সময় লাগবে, কিন্তু তুমি ততদিন অবধি অফিসে আসতে পারবে না। এবার যেদিনই ঘটনাটা ঘটে, ও যখন বেরিয়ে যাচ্ছে অফিস থেকে, ও দেখছে যে ওই যে 4-5 জন, গুটি কয়েক 4-5 জন যারা ওকে পছন্দ করতো না, তারা মিটিমিটি হাসছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ও সম্পূর্ণ বুঝতে পেরে যায় যে এটা আর কেউ নয়, এই 4-5 জনই কাজটার সাথে জড়িত, ইচ্ছে করে ওই জিনিসটা ওরা লিক করে দিয়েছে। এবার ওর কাছে তো আর কিছু করার নেই, কারণ ওই অফিসেও নতুন, কাউকেই খুব একটা বিশেষ চেনে না, জানে না, কার থেকে আর হেল্প চাইবে। তো তখন আইটি সেলের যারা ছিল তাদেরকে বলে যে আপনারা প্লিজ এই বিষয়টা দেখুন, আপনারা আমাকে যদি কোম্পানিতে নাও রাখেন আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই অপবাদটা আমি আমার মাথার উপরে চাই না। আমার চাকরি না থাকে না থাকুক, তাতে আমার বিশেষ কিছু যায় আসে না, আমি হয়তো আর একটা চাকরি খুঁজে নেব, কিন্তু এই অপবাদ নিয়ে আমি কাজ ছাড়তে পারবো না, এই বলেও বেরিয়ে আসে। খুব মনটা খারাপ হয়ে যায় এবং ও ভাবে যে আমি বাড়িতে গিয়ে কী বলবো মাকে, কারণ এরকম একটা ঘটনা, তাতেও নিজেই প্রচণ্ড রকমভাবে সারপ্রাইজড হয়ে গেছে, প্রচণ্ড ওর মন খারাপ, ও ভাবছে আমি বাড়িতে গিয়ে কী বলবো। তো তখন ভাবে যে না, যা হয়েছে সেটা আমি সত্যি কথা বলেই দেবো বাড়িতে, কারণ এত কিছু আর মনের মধ্যে আমি চেপে রাখতে পারবো না। ও বাড়ি আসে এবং বাড়ি এসে ওর মাকে ঘটনাটা বলে। ওর মাও শুনে খুব
দুঃখ পায় যে আমার মেয়ে কিছুই করেনি, ভালো কাজ করছিল, একটা এরকম ঘটনা ঘটলো। এমনিতেই ওদের মন মেজাজ খুব খারাপ ছিল ওর বাবাকে হারিয়ে। তার মধ্যে পরিবারেও অনেকে অনেক রকমভাবে ওদের ক্ষতি করার চেষ্টা করছে। ক্ষতি করা বলতে আর্থিক দিক থেকে মানে সবাই আর কি বলছে যে তোমাদের কি হবে, মেয়ের বিয়ে কি করে দেবে, তোমাদের তো সেরকম আর্থিক সঙ্গতি নেই। তার মধ্যে ওই যে বললাম যে ওদের একটা জায়গায় ধার বাকি ছিল, সেখানে টাকা দিতে হচ্ছে। মানে সংসার কিভাবে চলবে, ভবিষ্যৎ কিভাবে এগোবে, কিভাবে ওর তৃষার বিয়ে দেবে, সেটা নিয়ে ওর মা খুব চিন্তিত। তার মধ্যে এই বিষয়টা সব কিছু মিলিয়ে ওরা একটা খুব খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। এবং ওই যে আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশানে বললাম যে মানুষ যখন একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, যখন আশেপাশে কোনো কিছুতে আর কেউ কুলকিনারা করতে পারে না, তখন কিন্তু সব মানুষেরই মনে হয় যে যদি এরকম কেউ থাকতো যে আমাদেরকে বলে দিতে পারতো যে কী করলে আমার ভালো হবে, কী করলে একটু আমি সুখের মুখ দেখব, কবে এই খারাপ দিনটা কাটবে, তাহলে তো খুব ভালো হয়। তো এইভাবেই একদিন ও বাড়িতে বসেছিল দুপুরবেলা, তো ফেসবুকটা খুলে স্ক্রল করছে। তো ফেসবুকে যখন ও স্ক্রল করছে, তো করতে করতে ও হঠাৎ করে একজনের একটা অ্যাড দেখে। তো সেটা কার অ্যাড না, একজন সাধকের অ্যাড। তিনি ফেসবুকে তার একটা পেয়ে যাচ্ছে এবং তিনি সেখানে আর কি বলছেন যে তিনি একটা প্রখ্যাত একটি সিদ্ধপীঠের তিনি সাধক, এবং সেখানে উনি নাকি তপস্যা করে, ওখানে তিনি সাধনা করেন। এবং শুধু তাই নয়, তিনি নাকি প্রচুর মানুষকে অনেক খারাপ সিচুয়েশান থেকে বার করেছে, মানুষকে তাদের মন মতো আর কি সে যা চেয়েছে তাদের মন মতো কাজ উনি করে দিয়েছেন। এবং উনি বলেন যে এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই যেটা উনি করতে পারে না। এবার একটা মানুষ যে ধরুন মানসিক দিক থেকে খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফিনান্সিয়াল মেন্টাল দুটো অবস্থাই খুব খারাপ, সে যদি হঠাৎ করে এরকম একটা কিছু দেখে, তার মনে কোথাও না কোথাও একটা আশার আলো জাগবে। তার মনে একটা কোথাও মনে হবে যে আরে এই মানুষটা এটা করতে পারে, তাহলে আমি তো এত খারাপ কন্ডিশনে আছে, আমি যদি এখন এনার সাথে যোগাযোগ করি তাহলে কি পারবেন ইনি আমাকেও একটা ভালো পথ দেখাতে, পারবেন ইনি আমাকে একটা সুন্দর জীবন দিতে। তো ও যখন এই অ্যাডটা দেখে ফেসবুকে, ও কী করে, দৌড়ে গিয়ে ওর মা পাশের ঘরে ছিল, ওর মাকে দেখায় এবং ওর মাকে বলে যে মা, ইনি অনেক ধরনের অসাধ্য সাধন করেছে, ইনি একজন বিশাল বড় সাধক, দেখো মা ইনি এইরকম একটা মহান শক্তি পীঠে উনি সাধনা করেন, তা আমরা যদি এনার কাছে যাই, গিয়ে যদি আমাদের সমস্যাগুলোর কথা বলি, তাহলে উনি কিছু না কিছু তো আমাদের জন্য করতেই পারেন। এবং ও যেটা লিখেছে যে পুরো বিষয়টা উনি বলছিলেন এমন করে, ওনার চোখে মুখে একটা বিশাল কনফিডেন্স ছিল। এবং এটাও যে ওখানে অনেক কমেন্টও পড়েছিল ওনার পোস্টে, তো ওরা স্বাভাবিকভাবেই মনে করে যে ঠিক আছে, আমরা যদি এনার কাছে যাই তাহলে হয়তো আমাদের কিছু না হলেও কিছু তো হবেই। তো ওর মা বলল ঠিক আছে, তাহলে আমরা যাবো এনার কাছে। তো এনার অ্যাপয়েন্টমেন্ট নেয়। তো অ্যাপয়েন্টমেন্ট যখন নিয়েছে, তো নেওয়ার পরে বলল যে ঠিক আছে, মানে ওনাকে দেখাতে একটা ফি লাগে এবং সেটা কিন্তু খুব কম নয়, মানে একদম একটা খুব ভালো ডাক্তার দেখাতে যেরকম ফিজ লাগে সেরকমই টাকার কথা শোনে। তো ওরা ভাবলো যে ঠিক আছে, দেয়া যেতেই পারে। তো ও আর ওর মা সকাল সকাল সেখানে চলে যায়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, এই ইমেলটা যখন আমি পাই, তো আমি ইমেলটা পাওয়ার পরে তৃষাকে কিন্তু আমি একটা মেল করেছিলাম, যেখানে আমি ওকে বলেছিলাম যে তুমি ইমেলটা লিখেছো ঠিক আছে, আমি ইমেলটা প্রচারও করব, কিন্তু তুমি যে সাধকের কথা বলছো তুমি তো তার নামটা কোথাও মেনশন করোনি, সে কোথায় বসে সেটাও মেনশন করোনি, তো তুমি এটা কেন করোনি? তো ও তখন আমাকে তার পরের দিন একটা রিপ্লাই করেছে যে ম্যাডাম, আমি ইচ্ছে করেই করিনি, তার কারণ হচ্ছে মানে এটা আমি যখন ঘটনাটা আরও বলবো, সামনের দিকে যখন ঘটনাটা এগোবে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে উনি কিন্তু বেশ একজন মানে এই সাধক বা এই ধরনের কাজে বেশ গণ্যমান্য লোক। উনি বলছে যে ওনার তো অনেক ক্ষমতা, আর আমি আর আমার মা একা থাকি, আমি আপনাকে নামটা বলতেই পারি, কিন্তু সেটা বলার পরে যদি মানে উনি খুব রেগে যান, উনি যদি আমাদের উপরে কোনো অ্যাকশান নেন, আমরা সেটা চাই না, কারণ আমরা মা মেয়ে থাকি, আমরা নতুন করে আর কোনো ঝুটঝামেলা চাই না, অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছি, আর নতুন করে আমরা কোনো ঝামেলা চাই না,
আমি এই ঘটনাটা এই কারণেই আপনাকে পাঠিয়েছি, যাতে মানে ওনার কাছে যদি আরও কেউ গিয়ে থাকে আর তারা যদি আপনার এই ঘটনাটা শোনে, এই আমি যেটা পাঠিয়েছি সেটা যদি শোনে, তাহলে তারা কিছুটা রিলেট করতে পারবে এবং মানুষ যাতে এদের থেকে দূরে থাকে, আমি সেই জন্যই কিন্তু ঘটনাটা পাঠিয়েছি। আমি এখন ওনার যদি নাম বলি সেক্ষেত্রে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে, আর আমাদের আই কার্ড ওনার কাছে একবার দেয়া হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমরা কোনো ঝুট ঝামেলা ঝরাতে চাইছি না, সেই জন্য নামটা বলছি না। তো এইটা কিন্তু আমাকে জানিয়েছে, তো আমিও সেই জন্য কিন্তু আপনাদেরকে নামটা বলতে পারছি না। শুধু এটাও জানিয়েছে যে যে সাধকের কাছে আর কি ওরা গেছিলো, সেই সাধক বেলুড় মঠে, দক্ষিণেশ্বরে, তারপরে কলকাতায়, টালিগঞ্জেই সব জায়গায় কিন্তু বসে। তো প্রথম দিন যখন ওরা ওই সাধকের কাছে যায়, তো ওদের আগে এক দুজন ছিল, তো এরপরে ওরা ঢুকেছে। তো ঢোকার পরে দেখছে যে ভদ্রলোক রয়েছে এবং ভদ্রলোকের সাথে একজন বয়স্কা মহিলা। ভদ্রলোকের বয়স হচ্ছে ওই 45-46 এরকম হবে, এবং ওনার পাশে একজন 60 ঊর্ধ্ব ভদ্রমহিলা। তিনি আর কি হাতে হাতে কিছু কাজকর্ম করেন। আর এছাড়া ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে বাইরে বসে, এবং উনি আর কি কল করলে উনি অ্যাপয়েন্টমেন্টটা নেয়। তো এই বয়স্কা ভদ্রমহিলা ভিতরে, আর এই সাধক। তো ওরা প্রথমে ওদের সমস্যার কথা সবটাই খুলে বলে, এবং বলার পরে ওই ভদ্রলোক মানে প্রচণ্ড কনফিডেন্সের সাথে মানে তৃষাকে প্রথমে বলে যে তোর একটা খুব ভালো চাকরি হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তোর খুব ভালো চাকরি হয়ে যাবে, তোদের যে মামলা মকদ্দমা চলছে সেসবও ঠিক হয়ে যাবে, তোদের বাড়িতে টাকা পয়সার একদম মানে প্রচুর উথলে উঠবে, তোর খুব ভালো সব কিছু হবে, তুই চিন্তা করিস না, আমি সব করে দেবো। তো এই বলে উনি বলে যে এগুলো করার জন্য প্রথমেই বলে যে একটা আংটি পরতে হবে, মানে একটা বিশেষ দ্রব্য দিয়ে উনি একটা আংটি বানাবে, বলছে যে সেটা করতে হবে, এবং বলে যে ওটা সোনা দিয়েই তৈরি করতে হবে আংটিটা। তো সোনা দিয়ে আংটি তৈরি করতে হবে এবং জিনিসটাও করতে হবে, সোনার দাম তো আলাদা। তাছাড়া ওই যে দ্রব্যটা সেটা নাকি উনি একটা যজ্ঞ করবে, এবং সেই যজ্ঞ করার পরে সেই যজ্ঞের যে ছাই ভস্য হবে সেটা দিয়ে উনি একটা আংটি বানাবেন। আংটিটা সোনার হবে, এবং আংটিটার মধ্যে যেরকম আমরা মুক্তো বা গোমেদের আংটি পরা হয়, ওই জিনিসটাকে উনি একটা জিনিসের মধ্যে বেঁধে সেটাকে দিয়ে নাকি আংটি করে পরাবেন। তো তখন ওর মা বলছে সে তো অনেক টাকা লাগবে, ওই জিনিসটা তৈরি করতে লাগবে 6,000 টাকা, আর সোনার আংটি যেরকম যা আর কি সোনার যা দাম সেরকমই লাগবে। বলছে আমি এত টাকা কোথা থেকে পাবো, ওর মা বলে। তো তখন ওই সাধক বলছে যে তুই চিন্তা করিস না, ওর মাকে বলছে তুই চিন্তা করিস না, আমার একজন অতি পরিচিত আছে, সে আমারই শিষ্য, তো তার সোনার দোকান আছে, তো আমি যদি তাকে দিই তাহলে কিন্তু সে কম টাকার মধ্যে সে মজুরি নেবে না, সে যতটুকু সোনা না দিলে নয় ততটুকু সোনা দিয়ে ওই জিনিসটা বাঁধিয়ে দিয়ে দেবে। যদি তোমরা চাও তাহলে আমি জিনিসটা করে দেবো, তোমরা বাইরেও কোনো সোনার দোকান থেকে করিয়ে নিতে পারো, অথবা আমার যে শিষ্য রয়েছে তার কাছ থেকেও করাতে পারো, তোমাদের কোনো চিন্তা নেই, ও সব থেকে কম দামে তোমাদেরকে করে দেবে, ভালো কাজ হবে। তো তখন ওর মা এবং তৃষা দুজনেই আর কি বারবার ওনাকে জিজ্ঞেস করে যে তৃষার তো তখন মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে, কারণ ওর চাকরিতে একটা বিশাল সমস্যা হয়েছে। তো বারবার জিজ্ঞেস করছে যে এই সমস্যাটা থেকে আমি বেরোতে পারবো তো, আমাদের যে একটা আর্থিক একটা যে কষ্ট রয়েছে সেই জায়গাটা থেকে বেরোতে পারবো তো। এবং ওই সাধক বারবার বলে যে শোন, আমি যেটা একবার বলে দিয়েছি আমি বলে দিয়েছি, তোদের যদি আমার উপরে বিশ্বাস না থাকে তাহলে তোরা আর পরের দিন আসিস না, আমি যখন বলে দিয়েছি সব ভালো হবে তার মানে তোদের ভালোই হবে। এবং উনি বলেন যে এইটা ধারণ করার 1 মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, ওদের মামলা মোকদ্দমাও মানে ওরাই জিতে যাবে। তারপরে বলে যে ওর নাকি চাকরিতে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, ও ভালো চাকরি পাবে। এবং ওই সময়টায় কিন্তু ওর মায়ের মাঝে মধ্যেই পেটে ব্যথা করতো। তো মানে এই সাধকের কাছে আসার আগে মানে বেশ কিছুদিন ধরে কি ওর মায়ের নাকি পেটে ব্যথা ছিল, তো অনেক দিন ধরে ব্যথা করতো, আর ওর মা একটা করে তখন অ্যান্টাসিড খেয়ে নিত। তো এই জিনিসটা তৃষা অনেকবার লক্ষ্য করেছে। তো একদিন জোর করে ওর মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং যথারীতি ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, এবং সিমটম যা ছিল সেটা দেখে ডাক্তারবাবু বলেন যে এটা মানে গ্যাস্ট্রিক আলসারের একটা সমস্যা আছে। এবং যে রিপোর্টগুলো আসে সেই রিপোর্টে কিন্তু অনেক প্যারামিটার নর্মাল ছিল না, আর কি অ্যাবনর্মাল ছিল। তো ডাক্তারবাবু
বলেন যে ওষুধ খেয়ে যেতে হবে এবং এই জিনিসটাকে যদি ঠিকঠাক মতো ওষুধ খেয়ে খাবার দাবার কন্ট্রোল করে খেয়ে যদি ঠিক করা যায় তাহলে ভালো, না হলে কিন্তু বিষয়টা আরও বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। তো ওর মা ওষুধ খাওয়া শুরু করেছিলেন, কিন্তু ব্যথাটা মাঝে মধ্যেই প্রবল হতো। তো সেটাও তৃষা ওই সাধককে জানায় যে আমার মায়ের একটা এরকম সমস্যা হচ্ছে, আমার মায়ের এটা থেকে কোনো বাড়াবাড়ি বা কিছু হবে না তো। তখন কিন্তু ওই সাধক জানিয়েছিলেন যে ওর মা একদম সুস্থ হয়ে যাবে এবং সেটাও 1 মাসের মধ্যে। তো এত কিছু ভালো ভালো কথা শুনলে যে কারোরই মন একটু ভালো হবে, যে কেউ একটু মনে জোর পাবে, একটা আশার আলো দেখতে পাবে। তো সেম জিনিসটা কিন্তু তৃষা এবং তৃষার মায়ের সাথে হলো। ও আর ওর মা দুজনেই বেশ পজিটিভিটি পেল এবং ওরা ওই আংটিটা করতে দিয়ে এলো। কারণ ওরা ভেবে দেখলো যে আংটিটা যদি ওরা বাইরে থেকে ওই জিনিসটা নিয়ে এসে বাইরে যদি কোনো দোকানে আংটিটা করাতে দেয়, সেখানে একটা ট্যাক্স নেবে, সেখানে মেকিং চার্জ নেবে, সব কিছু নিয়ে সোনার যা দাম, তারপরেও কিন্তু বেশ কিছু টাকা ওদের এইগুলোর উপরে বেরিয়ে যাবে। তো ওনার শিষ্য মানে ভালো কাজ করবে আর উনি এগুলো করেন, তো ওরা ওখানেই করতে দিল এবং ওখান থেকে চলে আসে। আসার পরে ওরা তো খুব খুশি, মনে মনে ভাবছে যে বাহ, সব কিছু এবার ভালো হবে, ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যা হয় আর কি, একটা মানুষ যখন একটা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সে যখন খুব মানসিক অশান্তির মধ্য দিয়ে থাকে, তখন যদি তাদেরকে কেউ মানে কি বলবো, মিথ্যেও যদি তাদেরকে একটু মনে বল দেওয়ার চেষ্টা করে, জানে যে সে জিনিসগুলো কোনো দিনই হবে না, সেটা কিন্তু সেই মানুষগুলো না বুঝতে পারে না। তাদের তখন সেটাই একটা বিশাল বড় একটা মেন্টাল সাপোর্ট হিসেবে কাজ করে। তো ওদের ক্ষেত্রেও তাই হলো। এবার ওরা তার 6-7 দিন পরে ওদের কাছে ওই অ্যাসিস্ট্যান্ট ফোন করে, বলে যে আপনাদের আংটিটা হয়ে গেছে এবং এই আংটিটা কিন্তু তৃষাকে পরতে দিয়েছিল। বলছে যে আপনি নিয়ে যান এবং এটাকে শুদ্ধিকরণ করে দিয়েছে আমাদের সাধক, আপনি এটা সকালবেলা উঠে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে পরবেন আংটিটা। এবার ও আঙুলের মাপ তো দিয়ে এসেছিল। এবার আংটিটা যখন নিতে গেছে তখন দেখছে যে আংটিটা তো সোনা দিয়ে বানিয়ে দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সে অর্থে যে একটা বিল হয়, একটা যে কোনো কাজেরই তো একটা সোনার জিনিস হচ্ছে, তার তো একটা বিল থাকবে, কতটা সোনা আছে না আছে, সেসব বিল টিল কিছু নেই। এবার সেটা একটা অ্যামাউন্ট টাকা ছিল এবং ওরা যেদিন আর কি আংটিটা করতে দিয়েছিল সেদিনই কিন্তু মোটামুটি আর কি একটা অ্যামাউন্ট দিয়ে এসছিল কাজটা শুরু করার জন্য। তো যখন বলেছে, জিজ্ঞেস করেছে যে এটার তো কোনো বিল নেই, বলেছে আর এত টাকা দিতে হবে এবং সেই টাকাটা কিন্তু খুব কম নয়। এবং যে আংটিটা করে দিয়েছিল, যেটাও লিখেছে যে একটা সরু আংটি, মানে আংটির যে বডিটা যেখানটা আর কি আঙুলটা ঢোকানো হয়, সেই জায়গাটা একটা সরু, মানে প্রচণ্ড সরু একটা পাতলা পাতের মতো, আর ওই জিনিসটা দিয়ে সোনাটা বাঁধানো। তো দেখে ভাবছে যে এত পলকা আংটি, তারপরে ভাবছে যে দামটাও তো কম, বাইরে যা সোনার দাম, তো বলে যে এত টাকারও দিতে হবে। তো তখন বলেছে যে একটা বিল করে দাও, কারণ এখানে তো কোনো বিল নেই, কতটা সোনা আছে কি আছে কিছুই তো বুঝতে পারছি না। তো তখন বললো আচ্ছা ঠিক আছে দাঁড়ান। তো বলে অ্যাসিস্ট্যান্ট আবার কাকে ফোন করলো, কিছুক্ষণ ওরা ওখানে বসে থাকলো। তারপরে মানে ওই ধরুন মিনিট 30 পরে একটা ছেলে বাইকে করে আসে, এসে একটা হাতে লেখা বিল, কোনো প্রিন্টেড বিল নয়, জাস্ট হাতে লেখা একটা বিল দেয় এবং বলে যে এই আংটিটা এরকম দাম নিয়েছে এবং ওটা একটা বুঝিয়ে ঠুজিয়ে দেয় যে আমরা কিন্তু কোনো মেকিং চার্জ নিইনি, এই নিইনি, ওই নিইনি, ডিসকাউন্ট করে দিয়েছি। তো ওর মা টাকাটা দিয়ে দেয়, মোটামুটি তো একটা এস্টিমেট বলেছিল, তো সেই পরিমাণ টাকা দিয়ে দেয়। এবং ওই যে বললাম যে ঘটনাটা 2025 সালের ঘটনা, তো বুঝতেই পাচ্ছেন যে 2025 সালে সোনার কি দাম ছিল। ওরা ওই আংটিটা নিয়ে আসে এবং পরের দিন ওই সাধক ঠিক যেভাবে বলেছিল সেরকমভাবেই সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওই আংটিটা ধারণ করে ওর অনামিকায়, বাঁ হাতের অনামিকায়। এবার আংটিটা পরার পরেই সাধক বলেছিল যে এই আংটিটা যেদিন তুই পরবি তার দিন 15-র মধ্যেই কিন্তু তোর দেখবি অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে গেছে এবং সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে 1 মাসের মধ্যে। এবং ওই যে বললাম ওর মায়েরও সব কিছু ঠিক হয়ে যাবে, ওর মায়েরও শরীর ভালো হয়ে যাবে, সব কিছু বলেছিল। ওরা তো খুব পজিটিভ যে ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে 15-16 দিন অতিক্রান্ত হয়ে গেল।
এবার এই যে 15 দিন অতিক্রান্ত হয়ে গেল, তৃষা যেটা জানিয়েছে যে ওর প্রথম যেটা চাওয়া ছিল যে ওর মাথার উপরে ওর অফিসে যে অ্যালিগেশন এনেছে সেটা যেন ভুল, সেটা যেন প্রমাণ হয়ে যায়। তো এর মাঝখানেও অফিসে যিনি এইচআর তাকে মেল করেছে, কিন্তু সে বলে যে দেখো এখনও বিষয়টা চলছে, আর কারণ এর মাঝখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমও হয়েছিল, তো সেই জন্য তোমার বিষয়টা আমরা এখনও দেখছি, এখনও কোনো সিদ্ধান্ত আসা যায়নি, কারণ পুরো জিনিসটা ইনভেস্টিগেশন শেষ হবে, তারপরই বিষয়টা ডিসক্লোজ করা হবে। তো ভাবলো যে ঠিক আছে, আজ না হোক কাল ব্যাপারটা তো হয়েই যাবে। আর যেহেতু কাজটাও করেনি, ফলে দেখুন যে অন্যায় করেনি তার মনে কিন্তু সবসময় একটা জোর থাকে, কারণ সে জানে যে সে সত্যি কথা বলছে। কিন্তু এদিকে ওদের যে মামলাটা চলছিল সেই মামলায় কিন্তু মানে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেল। মানে ওদের দিক থেকে কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই আসছে না। এদিকে এরা প্রায় প্রমাণ করেই ফেলেছে যে ওই জমি জায়গা ওদের। তো ওর মনটা খুব খারাপ হয়ে গেল। এদিকে অন্য জায়গাতেও চাকরি বাকরির চেষ্টা করছে, সেখান থেকেও বিশেষ কিছু একটা হচ্ছে না। এদিকে ওর মায়ের কিন্তু মাঝে মধ্যেই পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আবার মাঝখানে ওরা ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু বলছেন যে আমার ওষুধটা চেঞ্জ করতে হবে, কারণ ওনাকে আমি যে মেডিসিন দিয়েছিলাম সেটা ঠিকমতো কাজ হচ্ছে না। তো এদিকে ওর মায়েরও মাঝে মধ্যেই শরীর খুব খারাপ থাকছে, খুবই মন মেজাজ খারাপ। শুধু তাই নয়, এর মধ্যে আবার মানে ওর সাথে একটা ছোটোখাটো স্ক্যাম হয়ে যায়, এবং তাতে কিন্তু ওর প্রায় ১,৫০০ টাকাটা চোট হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে ওটা প্রচণ্ড মন খারাপ ছিল। তো মন খারাপ থাকে, সেই জন্য ওই সাধক যিনি ছিলেন তাকে একবার যোগাযোগ করে। তো সে বলেছে ঠিক আছে তোমরা চলে আসো। তখন কিন্তু প্রায় ২২ দিন হয়ে গেছে ওই আংটিটাও পড়ে আছে। স্বাভাবিকভাবেই তৃষা আর ওর মা ওই সাধকের কাছে যায় এবং গিয়ে বলে যে আমরা তো আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই আমরা সব কিছু করেছি, আংটিটাও ধারণ করেছি, কিন্তু কিছুই তো আগের থেকে পরিবর্তন হয়নি। তো তখন উনি বলছেন না, নিশ্চয়ই তোমরা কিছু ভুল করেছো, তোমাদের নিশ্চয়ই দোষ, এরকম নানান জিনিসপত্র বোঝালো। এবং বোঝালো যে ওদের যে গ্রহ নক্ষত্র রয়েছে সেগুলোর যেহেতু মানে গ্রহ নক্ষত্রের যেহেতু পজিশন চেঞ্জ হয়, উনি বলছে যে এটা তার জন্য হচ্ছে, এটা কিন্তু আমি যে জিনিসটা দিয়েছি তার কিন্তু কোনো মানে তার কিন্তু কোনো দোষ নেই, তোমাদের গ্রহ নক্ষত্রেই সমস্যা হচ্ছে, তো এটার জন্য একটা যজ্ঞ করতে হবে। তো উনি বললেন যে দেখো যজ্ঞের যা খরচাপাতি হবে সব আমি করবো, তোমাকে একটা কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র যজ্ঞের একটা দান লাগে সেটা কিন্তু তোমাকে দিতে হবে, যেহেতু মানে এই তোমাদের জন্য আমি এই কাজটা করবো, আর তোমার বাবা মারা গেছেন তো তার নামেও একটা দিতে হবে, এই সমস্ত বুঝিয়ে বলে ঠলে। তো সেখানেও কিন্তু ওরা প্রায় ওই ৩,০০০ টাকা মতো দেয়, এবং উনি বলেন যে এই জিনিসটা যদি ঠিকঠাক মতো হয়ে যায় এবং ওদেরকে একটা কাগজ দেয়, কাগজে বলে যে এখানে একটা মন্ত্র লেখা আছে, এই মন্ত্র তোমরা তোমার মাকে আর কি বলে যে আপনি দিনে ১৮ বার জপ করবে, আর তৃষাকে বলে দিনে ১০ বার এটা জপ করতে, এবং বলে যে তুমি অনেক অন্যান্য দিক থেকে চাকরি বাকরির চেষ্টা করো, সব কিছু করো, সব ঠিক হয়ে যাবে। আর বলে যে আর কিছু যখন ওরা জিজ্ঞেস করতে যেত, মানে হয়তো ওর মা একটু অধৈর্য হয়ে গেছে, একটা কিছু জিজ্ঞেস করে ফেলেছে, তখন উনি খালি বলতো যে তোদের যখন আমার উপরে ভরসাই নেই, বিশ্বাস নেই, এত এত মানুষ আমার জন্য মানে দূর দূর থেকে আমার কাছে আসে, তাদের অনেক সমস্যার সমাধান আমি করে দিই, কত মানুষের কত খারাপ অবস্থায় থাকে, কারোর বাচ্চা হয় না, আমি সবার করে দিই, কারোর এত অভিযোগ নেই, তোদের এত অভিযোগ কেন? তো মানে একটা সাধক সে নিজেকে মহান ক্ষমতার অধিকারী বলে দাবি করছে, এবং সেই ব্যক্তি যখন এরকম কথা বলে তখন না মানে সাধারণ যারা যায় তারা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, এটা খুব স্বাভাবিক। তো ওরাও ভাবলো যে নিশ্চয়ই কোথাও ওদেরই ভুল ত্রুটি হচ্ছে। তো ওরা ওই সব মন্ত্রতন্ত্র কীভাবে কী পাঠফাট করবে সব কিছু ওরা জেনে বাড়িতে এসে ঠিক সেইভাবে করা শুরু করে। এবং এই যে ওই মন্ত্র পাঠ করা শুরু করলো, সেই মন্ত্রটা কিসের মন্ত্র, কী মন্ত্র, ওদেরকে কিন্তু অত কিছু বলেনি। ওর মাকে বলেছে ১৮ বার করতে, আর ওকে বলেছে অন্তত ১০ বার পাঠ করতে। এবার তো ওরা বাড়িতে এসে সেই মন্ত্র পাঠ করা শুরু করলো। এবার ওই মন্ত্র পাঠ করছে প্রায় ২-৩ দিন হয়ে গেছে, তারপর থেকেই কিন্তু মানে ওদের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটা শুরু হলো, যেরকম ঘটনা যে ঘটতে পারে সেটা কিন্তু ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। এখানে তৃষা লিখেছে যে আমরা একরকম ছিলাম, আমাদের হয়তো খুব ভালো কিছু হচ্ছিল না, কিন্তু আমাদের মানে বাড়িতে কোনো দিনই কোনো সমস্যা হয়নি,
তা আমার বাবাও যে মারা গেছিল তারপরেও কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম কোনো অস্বাভাবিক ঘটনা বা কোনো এমন কিছু যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, এরকম ঘটনা কিন্তু কোনো দিন ঘটেনি। বা আমাদের বাবা মারা গেছে বলে আমি বা আমার মা যে খুব ভয় পেতাম আমাদের বাড়িতে, সেটা কিন্তু একেবারেই নয়। আমরা কোনো দিন বাড়িতে ভয় পাইনি, কোনো দিন এমন কিছু হয়নি যেটা আমরা বলবো যেটা তো আনএক্সপ্লেনড একটা কোনো ঘটনা ঘটেছে, কিচ্ছু না এরকম। কিন্তু ওই যে মন্ত্র আমরা পাঠ করা শুরু করলাম, ঠিক তার 2-3 দিন পর থেকে আমাদের বাড়িতে হুটহাট করে জিনিসপত্র পড়ে যাওয়া শুরু হলো। মানে এটা দিয়ে শুরু হলো আর কি। মানে কোনো একটা ঘরে একটা জিনিস, ঘরে হয়তো কেউ নেই, ঘরে কোনো ফ্যান চলছে না, কিচ্ছু নেই, সব ঠিকঠাক আছে, মানে ধপাধপ জিনিসপত্র পড়ে যাওয়া শুরু হলো। এবার ওরা প্রথম 1-2 বার ভেবেছে যে হয়তো কোনো কারণে পড়ে গেছে, ডিসব্যালেন্সড হয়েছিল বা হয়তো পড়ে যেতই, জাস্ট পড়ে গেছে। কিন্তু এই ঘটনা যখন রাতের বেলাও হওয়া শুরু হলো, আর ওর মা ঘুমোচ্ছে যে যার ঘরে, হঠাৎ করেই ওর মায়ের ঘরে কিছু একটা ঠাস করে পড়ে গেল। আবার ওর ঘরেও সেম ঘটনা ঘটছে, কিছু একটা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ছাদে বিশাল একটা আওয়াজ হচ্ছে, অদ্ভুত অদ্ভুত ঘটনা, মানে আজ আওয়াজ হচ্ছে, এবং এই ঘটনাগুলো না ওদের কাছে খুব অদ্ভুত লাগতে থাকে। এটাকেও তাও ওরা অতটা গুরুত্ব প্রথমে দেয়নি। এরপর থেকে যেটা শুরু হলো, প্রত্যেক দিন, মানে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যের পরে ওদের ঘর থেকে না একটা খুব পচা গন্ধ বেরোতো। এবং প্রথমে ভেবেছিল যে হয়তো ঘরের মধ্যে কোথাও কোনো টিকটিকি বা কোনো ইঁদুর হয়তো কোনোভাবে ঢুকেছিল, মারা গেছে, খাটের নিচে হোক বা আলমারির নিচে হোক, তো হয়তো সেখান থেকে গন্ধটা আসছে। তো ওদের বাড়িতে যিনি কাজ করেন, তো তাকে ওর মা বললো যে তুমি একটু ভালো করে ঝাঁটফাট দাও, একটুখানি আলো ফেলে দেখি যে কোথায় আছে, একটা বাজে গন্ধ বেরোচ্ছে। তো সেই ভদ্রমহিলা ভালো করে ঝাঁট দিল, কোনা কোনা পরিষ্কার করলো, কিন্তু কোথাও থেকে কিন্তু কোনো এরকম টিকটিকি বা ইঁদুর পাওয়া গেল না। এবং গন্ধটা না দিনের বেলা অতটা পাওয়া যেত না, পাওয়া যেত খুব সামান্য, কিন্তু সন্ধ্যের পর থেকে গন্ধটা খুব প্রগাঢ় হয়ে যেত, এবং এতটাই প্রগাঢ় বাজে গন্ধ বেরোতো যে মাঝে মধ্যে ঘরের টেকা দায় হয়ে যেত, মানে জানলা খুলে রেখেও গন্ধ কমানো যেত না, এতটাই বাজে অবস্থা। এটা একটা ওদের কাছে খুব অড লাগা শুরু হলো যে ঘরে জিনিসপত্র পড়ে যাচ্ছে, ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এবং ওর মা একবার কি করেছে, সন্ধ্যের পরে ওদের বাড়িতে কেউ একজন এসছিল, এবার যে এসেছে সে কথাবার্তা বলে ওদের ঘর থেকে চলে যাচ্ছে। তো ওর মা কী করেছে, গেটটা লাগাতে গেছে যে আর তো কেউ ঢুকবে না বেরোবে না, তো আমি দরজাটা লাগিয়ে দিই। তো ওর মা স্পষ্ট দেখে যে ওদের যে মেন দরজা তার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো ওর মা জিজ্ঞেস করেছে কে ওখানে দাঁড়িয়ে আছো, কে, ভেবেছে আশেপাশের কেউ হবে। তো সামনে যখন গেছে গিয়ে দেখছি কেউ নেই। কিন্তু ওর মা মানে তৃষাকে জানিয়েছে যে ওর মা কিন্তু স্পষ্ট দেখেছে যে দরজার সামনে সত্যি সত্যিই কেউ দাঁড়িয়েছিল, বাট উনি যখন সামনে গেছে তখন দেখছে মানে কেউ নেই। এবার ঘটনা হচ্ছে যে উনি ভুল দেখেননি, এবং ওইখান থেকে যদি কেউ সরে গিয়ে থাকে বা কেউ যদি ওখান থেকে চলে যায়, সেটা তো ওর মা দেখতে পাবে, মানে সেটা কেউ হেঁটে চলে যাক অথবা দৌড়ে চলে যাক, সেটা তো দেখতে পাওয়ার কথা। এর মাঝখানে যেটা আবার ও খবর পেল যে ওদের যে অফিসে তৃষার যে সমস্যাটা চলছিল, মানে সেটা ও যে করেনি, ওই বিষয়টার সাথে যে ও যুক্ত নয়, সেটা মানে কোনোভাবেই মানে পাওয়া যাচ্ছে না, সেটার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তো এটা শুনে তোর প্রচণ্ড মন খারাপ হয়ে গেল যে আমার চাকরি না থাকুক সেটা অসুবিধে নেই, কিন্তু এত বড় একটা অ্যালিগেশন, আমি যে কাজটা করিনি সেটা কি করে আমার নামে কেউ চালিয়ে দিতে পারে, এবং সেটা সফল কি করে হতে পারে। এদিকে তো ওর মায়ের একদিন এত তীব্র পেটে যন্ত্রণা হয়, এতটাই যন্ত্রণা হয় যে ওর মাকে রাতারাতিও হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়, এবং সেখানে ওর মাকে একদিন থাকতে হয়। থাকার পরে ডাক্তারবাবু ইঞ্জেকশন দেয়, এবং মানে সেখানে একটা ওর মায়ের ট্রিটমেন্ট চলে, এবং তারপরেও বাড়িতে নিয়ে আসে ওর মাকে। তো মনটা তো প্রচণ্ড খারাপ, এবং ডাক্তারবাবু বলেই দিয়েছে যে এই ওষুধ যদি এবার কাজ না করে তাহলে বিষয়টা আরও খারাপ দিকে এগোবে। তখন ও লিখেছে যে ওই সময়টা আমাদের জীবনের, আমাদের মামের জীবনের একটা অত্যন্ত খারাপ সময়, মানে ওর বাবা যখন মারা গেছিলো তখন তো একটা বিশাল খারাপ সময় গেছি, কিন্তু এই সময়টাও যেন তার তুলনায় কোনো অংশে কম না। এবং অদ্ভুতভাবে ওদের সাথে মানে যাদের ধরুন দীর্ঘদিনের আলাপ রয়েছে, চেনা পরিচিতি রয়েছে,
তারা কেন জানি না ওদের সাথে না মানে একটু খারাপ ব্যবহার করা শুরু করলো। এরকম নয় যে তারা ইন্টেনশনালি খারাপ ব্যবহার করছে, মানে সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে যে ওরা ওদেরকে ভুল বুঝছে। তারপরে ওদের মানে যে এক মাসি ছিল, তো সেই মাসি একবার ওদের কাছে বলে যে ওর মাকে আর কি বলেছিল যে তাদের বাড়িতে ঠাকুরের একটা কিছু পুজো আছে। তো তৃষাদের বাড়িতে যেহেতু আগে যখন ওর বাবা বেঁচে ছিলেন, মানে ও ছোট ছিল, সেই সময় অনেক পুজো আর্চা হতো। তো ওদের বাড়িতে না মানে প্রচুর পুজোর বাসন ছিল বড় বড়। তো ওদের ওই যে মাসি হয়, তো সেই মাসি ওর মাকে বলে যায় যে আমাদের বাড়িতে একটা পুজো আছে, তো অনেকে আসবে, তো প্রসাদ ভোগ বড় জায়গায় বেশি করে করতে হবে, তো তোমাদের তো অনেক বাসন আছে, তো কয়েকটা বাসন আমায় দেবে। ওর মা বলেছে হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবো না। এবার আগের দিন তার বাসন নিতে আসার কথা। এবার যেদিন বাসন নিতে আসার কথা সেদিন সকালবেলা ওর মা ভাবলো যে বাসনগুলো পেরে আমি একটু ধুয়ে ঠুয়ে রাখি, তারপরে ও যখন আসবে ও নিয়ে যাবে, তারপরে ওকেও বলবো আর একবার ভালো করে একটু ধুয়ে নিতে কাজ করার আগে। তো সকালবেলা উনি বাসনটা মানে নামাবে, তো যেখানে বাসনগুলো থাকে মানে উনি তার ধরুন দিন 25 আগেও বাসনগুলো দেখেছিল যে ওখানেই আছে। যেদিন নিতে আসবে সেদিন সকাল থেকে উনি আর বাসন পাচ্ছে না। সে ঘর খুঁজছে, এবার অত বড় বড় বাসন, 4টে বাসন, সেটা কোথায় যাবে? এটা তো ছোটো জিনিস নয় যে হারিয়ে যাবে বা আলমারির মধ্যে কোথাও কোনায় পড়ে থাকবে, খুঁজে পাওয়া যাবে না, তা তো নয়। ওর মা প্রচুর খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনোভাবে কোথাও বাসন পেল না। এবার ওই যে মাসি, তাকে তৃষা ভাবলো যে না আমি জানিয়ে দিই। এবার তিনি হয়তো কাজে ব্যস্ত ছিলেন, তিনি আর দুপুরবেলা ফোনটা তোলেনি। তো উনি ওনার হাজব্যান্ডকে বিকেলবেলা ওদের বাড়ি পাঠিয়েছে যে ঠিক আছে তুমি তাহলে বাসনগুলো নিয়ে এসো। যথারীতি ওর মা বলছে যে আমি তো বাসন পাইনি, আমি ফোন করেছিলাম। তো সেখানে একটা বিশাল ওদের একটা খারাপ লাগে যে তুমি বাসন ইচ্ছে করে দিলে না, বা যদি তোমার নাই দেওয়ার হতো তুমি আগের দিন কেন আমায় জানাওনি। একটা অদ্ভুত রকমের মন কষাকষি হয়ে যায়, এবং সব কিছু মিলিয়ে ওরা যেন একদম ডিটাচড হয়ে যায়। সব দিকেই ওদের দুঃখ কষ্ট, একটা মানুষের সাথে ভালো সম্পর্ক যেগুলো ছিল সেগুলো খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ একটা সিচুয়েশান তৈরি হয়। তো এই পজিশনে তৃষার কেন জানি না মনে হয় যে ওদের জীবন যা চলছিল, যবে থেকে ওরা এই সাধকের কাছে গেছে তখন থেকেই কিন্তু সমস্যা আরও যেন জটিল থেকে জটিলতর হয়েছে। এবং এই সমস্যাগুলো যখন হচ্ছে তখন ওরা মানে ওরা আর কি আবার ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে ফোন করে বলে যে আমাদেরকে যে যা বলেছে, মানে সাধক যা বলেছেন আমরা সবটাই করছি, ওই মন্ত্র পাঠ করছি, সব করছি, কিন্তু আমাদের ঘরে এরকম এক একটা ঘটনা ঘটছে, হঠাৎ করে কোনো একটা জিনিস মাটিতে পড়ে যাচ্ছে, সেটার খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কোথাও পাওয়া যাচ্ছে না। বলছে এরকম ঘটনা ঘটছে, তো আমরা কি করব? তো তখন উনি সাধক বললো ঠিক আছে আবার তোমরা আমার কাছে এসো। ওরা আবার যায় এবং তখন ওদেরকে বলে যে আমি একটা বিশেষ জিনিস আনাবো, তো সেটার জন্য নাকি আবার আই কার্ড জমা দিতে হবে, কারণ ওই জিনিসটা বেশ দামি জিনিস, একটা পাথর, মানে একটা স্টোন, যেটা শ্রীলঙ্কায় নাকি পাওয়া যায়, এবং সেই স্টোনটা নাকি প্রচণ্ড লাকি। বললো যে সেটা তো তোমার নামে আনাতে হবে, তাহলে তোমাদের আই কার্ড লাগবে। তো সেই আই কার্ড দেওয়া হলো, এবং উনি তখন কিন্তু দামটা বলেনি, শুধু বলেছিল যে ওটা তো অনেক দামি জিনিস, কিন্তু আমি তোমাদেরকে খুব কম টাকায় দিয়ে দেবো। তো ওরা সেটাও মেনে নিল যে ঠিক আছে ওটা থেকে কাজ। এবং উনি বলেন যে অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় পলিটিশিয়ান তারা ওই স্টোনটা ব্যবহার করে, আমি অনেক মানুষকে অনেক হেল্প করেছি, আমি তোমাদেরকেও হেল্প করে দেব, খুব কম টাকায় তোমাদেরকে দেবো, এরকম নানান কথাবার্তা বলে। এবং এই সময় তৃষার মনে কোথাও একটা খটকা লাগা শুরু হয়েছিল যে এই সাধক তিনি যা বলছেন এখন অবধি একটা কথা ওনার ফলেনি, এবং উনি বারবার নিজেকে মহান সাধক, বিশাল ক্ষমতাশালী একজন মানুষ হিসেবে দাবি করেন, বাট ওনার কথাবার্তার মধ্যে সেই ব্যাপারটাই নেই। মানে হয় না যে আপনি একজন ধরুন খুব এমন একজন মানুষের সাথে কথা বলছেন যিনি সত্যিকারের সাধক, মানে ও যেটা লিখেছে যে আমরা ছোটোবেলায় তো আমরা কামাখ্যা মায়ের ওখানে ঘুরতে গেছিলাম, সেখানে অনেক সাধক দেখেছি, তাদের সাথে এক দুজনের মানে পা ছুঁয়ে প্রণাম করেছি, তারপরে বেলুড় মঠ গেছি, সেখানকার যারা সন্ন্যাসী রয়েছেন তাদের সাথে কথা বলছি, মানে তাদের কথার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে।
কিন্তু এনাকে কিছু বললেই ইনি সবসময় ঘুরিয়ে আমার আর আমার মায়ের উপরেই দোষটা দিয়ে দিত, বলতো যে আমরা কিছু ঠিক করে করিনি। মানে আমরা ওনার কাছে কোনো একটা সমস্যা নিয়ে গেলে উনি উল্টে আমাদেরকে একটা সমস্যা বার করে খুঁজে দিতেন, কোনো সমাধান করা তো দূরের কথা, শুধু উনি যা বলতেন মুখে বলতেন, আর সব বিষয়ে আমাদেরকে একটা না একটা টাকার গল্প চলে আসতো। উনি এমন করে বলতেন যেন উনি আমাদেরকে বিশাল ফেভার করছেন, কিন্তু ওই ঘুরে ফিরে টাকার কথায় চলে আসতো। এবং ও লিখেছে যে ওই যে স্টোনটার কথা উনি বলেছেন, আমি এবং আমার মা বারবার জিজ্ঞেস করেছি যে কত টাকা লাগবে, কারণ আমাদের তখন ফিনান্সিয়াল অবস্থা এরকম নয় যে আমরা, মানে আমাদের কাছে তখন 4-5 হাজার টাকা অনেক টাকা, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো উনি তখন বলে যে তোদের তো ভালো দিন আসছে, অনেক ভালো দিন আসছে, তোদের টাকা উপচে পড়বে, তোদের টাকা খেয়ে তোরা শেষ করতে পারবি না, এরকম নানান ভালো ভালো কথা বলেছে। এবং কিন্তু বললেও তৃষার মনে একটা খটকা ঢুকেই গেছিলো। এরপরে ওই অ্যাসিস্ট্যান্টটা 2 দিন পরে ফোন করে বলে যে আপনাদের জিনিস চলে এসেছে, আপনারা 12,000 টাকা নিয়ে চলে আসুন। এইবারে ওর কিন্তু প্রচণ্ড আর কি টেনশন হয়ে যায়, এবং ওর মা যখন শোনে যে 12,000 টাকা লাগবে, উনিও মাথায় হাত। তো তখন ওর মা ভাবছে আমি কী করব, মেয়ের চাকরি বাকরি হচ্ছে না, মেয়ের মনটা এত খারাপ, মেয়েকে বিয়ে দিতে হবে। তো তখন প্রথমে তৃষা বলে যে মা আমরা ওটা নিতে যাব না, আমরা বলে দেবো আমাদের দরকার নেই, কারণ আমরা তখন অনেকবার জিজ্ঞেস করেছি, আমি এটাও বলেছিলাম যে আমাদের পক্ষে কিন্তু 5-6 হাজার বা 4-5 হাজার টাকা দেওয়া সম্ভব না, উনি এখন আমাদেরকে 12,000 টাকা দিতে বলছেন, এটা কি করে সম্ভব। তো তখন নাকি ওর মা ওকে বলেছিল যে দেখ তুই তো মাথা গরম করছিস, কিন্তু সব কিছু ঠিকঠাক করতে হবে, আমার তো ইচ্ছে আমি তোকে একটা ভালো ঘরে ভালোভাবে তোর বিয়েটা দেবো, যেভাবে তোর বাবা বেঁচে থাকলেও দিত। তো যদি এটা নিয়ে সব কিছু ঠিকঠাক হয়, শেষবারের মতো এটা নিয়ে দেখি না। তো বলছে মা 12,000 টাকা কোথা থেকে আসবে, আমাদের কাছে তো অত টাকা নেই। তো তখন ওর মা নাকি নিজের কানের দুল বার করে বলেছিল যে আমি এইটা বেচে দিচ্ছি, এমনিতেও তো এই দুলটা পড়ি না, কটা দুলি বা আমি পড়ি, তো এখান থেকে আমি ভালো একটা টাকা পেয়ে যাবো, 16-17 হাজার টাকা তো আমি পাবোই। কিন্তু তখন তৃষার মনে কোথাও একটা খটকা আসে, ও বলে না আমরা এটা নেব না, এবং ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে না আমরা নেব না। তো যে মুহূর্তে বলেছে নেবে না, সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট তো ওদের প্রচুর কথাবার্তা শোনায়, এবং ঠিক তার 2 মিনিটের মধ্যেই সাধক নাকি ফোন করে, এবং ফোন করে ওদের যাচ্ছে তাই কথাবার্তা বলে। এবং ও যখন বলে যে আমি তো আপনাকে বলেছিলাম যে আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, তখন সে বলছে সব সম্ভব নয় ফয় বললে হবে না, এটা নিতেই হবে। তখনও বুঝতে পারে যে আর যাই হোক, কেউ যদি সত্যিকারের সাধনা করে, কারোর যদি সত্যিকারের সেই ক্ষমতা থাকে, কেউ যদি ভগবানের পূজারী হয়, তার কথাবার্তা এরকম হয় না, উনি যেন আমাদের কাছে জোর করে বেচতে চাইছে এরকম ব্যাপার। তো এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়, এবং ও তখন বাধ্য হয়ে বলে যে আপনি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, আমি কিন্তু আপনার কথাগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। তখন নাকি উনি আস্তে আস্তে ব্যাপারটা মানে দমে যায়, এবং উনি আর তারপরে কিছু বলে না। তো তখন ওদের কাছে ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে গেল যে এই ব্যক্তি পুরোটাই ফ্রড। এরপরে ওদের দীর্ঘ একটা সময় যায়, আরও 4-5 মাস কেটে যায়, এবং এই 4-5 মাসের মধ্যে মানে ও লিখেছে যে আমি আর মা শুধুমাত্র কান্নাকাটি করতাম, আর মাঝে মধ্যে দক্ষিণেশ্বর মায়ের কাছে যেতাম, মা দক্ষিণেশ্বরীর কাছে। খুব ইচ্ছে করতো যেতে, আমার খুব ইচ্ছে করতো, আমি মাকে বলতাম মা চলো, এবং মা আমার সাথে যেত। তো একদিনের ঘটনা ও যেটা লিখেছে যে মায়ের মন্দিরে আমরা পুজো দিয়েছি, এবং মায়ের গর্ভগৃহের ঠিক উল্টো দিকে যে নাট মন্দির রয়েছে দক্ষিণেশ্বরে, আমি আর মা সেখানটা বসে আছি। তো ওইখানে সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল। তো ওই নাট মন্দিরে ওই দক্ষিণেশ্বরের মানে কোনো একজন পূজারী হবেন, তিনি ওখানে অনেকজন সাধনা ভজনা করছিল, মানে ঠাকুরের গান ফান গাইবে আরতির সময়, তো তারাও তাদের সাথে কথা বলছিল। তো তখন ওর মা কাঁদছে। তো ওই ভদ্রলোক এসে বলছে যে কী হয়েছে মা, কাঁদছো কেন, মায়ের কাছে এসে কাঁদছো কেন। তো তখন ওর মা অত কিছু আর বলেনি, খুব শর্টে কিছু কথা জানিয়েছে। তো তখন ওই লোকটা কি করে জানি, মানে ও বলছে যে আমি আর মা পাশাপাশি বসে আছি, আমার মা এত কিছু বলেও নি, কিন্তু ওই ভদ্রলোক হঠাৎ করেই বলছে যে তোরা অনেক জায়গায় যাস, অনেক ভণ্ড মানুষকে বিশ্বাস করিস, কিন্তু তোদের মায়ের উপরে বিশ্বাস নেই, মায়ের উপরে ভরসা নেই, মায়ের কাছে আগে আসিস নি কেন, মায়ের কাছে আগে এলে তো আর এসব কিছু হতো না। ওর মা কিন্তু এত কথা বলেও নি। উনি তখন বলে যে
মায়ের একটু পরে আরতি শুরু হবে, মন ভরে মায়ের আরতিটা দেখে নে তোরা, এবং তারপরে আবার মায়ের কাছে গিয়ে মায়ের একটা ফুল চেয়ে নিজেদের কাছে রেখে দে, দেখবি আস্তে আস্তে সব ভালো হবে, সব ঠিক হবে। আর ওকে বলে, তৃষাকে নাকি বলেছে যে তোর মনে যা যা ইচ্ছে আছে সব মায়ের কাছে বল, দেখবি মা সব ঠিক করে দেবে, খুব ভালো বরে তোর বিয়ে হবে, ভালো ঘরে বরে তোর বিয়ে হয়ে যাবে, এটা বলে। তো এটা শোনার পরে না ও লিখেছে যে আমি জানি না কেন আমার পুরো সারা শরীরে যেন কাঁটা দিয়ে গেল, এবং এটা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হলো। হচ্ছে যে আমরা দুজনে মুগ্ধ হয়ে, মানে শুধু আমাদের চোখ দিয়ে জল পড়ছে, আমরা শুধু মাকে দেখছি, মায়ের আরতি হচ্ছে, আরতি হলো, আরতি সম্পন্ন হওয়ার পরে আবার আমরা লাইন দিলাম, লাইন দিয়ে মাকে দর্শন করলাম, মায়ের আশীর্বাদী ফুল নিলাম, নিয়ে বাড়ি চলে আসি। এর 1 সপ্তাহ পর ওর অফিস থেকে কল আসে HR-এর, ওকে মেল করে এবং ওকে বলে, মানে ওকে একটা অ্যাপোলজি লেটারের মতো দেয়, বলে যে হ্যাঁ তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক, তোমার এখানে কোনো, মানে ওরা একটা টাইম স্ট্যাম্প আর কি মিলিয়ে দেখে, তো সেখান থেকে ব্যাপারটা ধরা পড়ে যে ওই কাজটার সাথে কোনোভাবেই ও যুক্ত ছিল না। শুধু তাই নয়, ওকে কিন্তু আবার ওই কোম্পানিতে চাকরিতে নিয়ে নেয়, ও আবার চাকরি রিজয়েন করে, এবং যারা এই কাজটা করেছিল তাদেরকে কিন্তু যথেষ্ট ওখান থেকে ভৎসনা করে, তাদের চাকরিও চলে যেত হয়তো, বাট সেটা কোনো কারণে ওরা হাতে পায়ে ধরে সেই চাকরিটা মানে তাদের খোয়া যায়নি। তো তারপর থেকে ওর অফিসে কিন্তু যারা ওর সাথে এরকম, তারা চোখে চোখ রেখে কথা বলতে পারতো না। এদিকে ওর মায়ের কিন্তু এবারে আস্তে আস্তে ওষুধে কাজ হওয়া শুরু হলো, এবং তারপর থেকে ওরা যখনই সময় পেত মাসে 2 বার করে অ্যাটলিস্ট ওরা মা দক্ষিণেশ্বরের কাছে যেত, মা দক্ষিণেশ্বরীর কাছে গিয়ে মা ভবতারিণীকে নিজেদের মনের কথা জানাতো, এবং আস্তে আস্তে ওদের কিন্তু দিন ঘুরতে শুরু করলো, কোনো তাবিজ কবজ কিচ্ছু না, শুধু মায়ের আশীর্বাদে। এরপরে ও যেটা লিখেছে যে ওরা কিন্তু তারপরে মানে কিছু সাক্ষ্য প্রমাণ পায়, ওরা কিন্তু রিসেন্ট কোর্ট কেসও জিতে গেছে, ওদের যেই কোর্ট কেসটা দীর্ঘদিন ধরে চলছিল সেটা জিতে গেছে, এবং খুব রিসেন্ট ওর একটা জায়গায় বিয়ের সম্বন্ধ পাকা কথা প্রায় হয়েই গেছে। ও লিখেছে যে ছেলেটি খুব ভালো, ছেলেটির পরিবারও খুব ভালো, সব কিছু ঠিকঠাক থাকলে 2027-এ ওর বিয়ে হবে। তো সবটাই হয়েছে মায়ের আশীর্বাদে, এবং ও বারবার জানিয়েছে যে আপনারা যে যতটাই খারাপ কন্ডিশনে থাকুন না কেন, নিজের উপরে ভরসা রাখুন, নিজের কাজ নিজের কর্ম ভালো রাখুন, আর ভগবানের উপরে ভরসা রাখুন। কোনো এই ধরনের মানে সাধক যারা বিশেষত নিজেদেরকে বড় বড় কথা বলে নিজেদেরকে মহান দাবি করে, তাদের কাছে একদম যাবেন না। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করে দেবেন। আর তৃষা ওর মা খুব ভালো থাকুক এটাই প্রার্থনা করি। নমস্কার।